এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করতে। আজকের সেশনটা বেসিক্যালি ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আমরা বলেছিলাম যে ইকোনমিক্স বলতে কি বোঝায় এবং তার জন্য বেসিক 4টে ডেফিনেশন রয়েছে। কারণ ইকোনমিক্স আমরা সকলেই জানি যে এটা একটা সোশ্যাল সায়েন্স, এর কোনো নির্দিষ্ট করে একটা ডেফিনেশন তো হয় না, তো এর 4টে ডেফিনেশন আমরা মোটামুটিভাবে ধরি। তো প্রথম যে দুটো ডেফিনেশন ছিল, একটা ছিল অ্যাডাম স্মিথের এবং সেকেন্ড ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে আলফ্রেড মার্শালের ছিল। সো এই দুটো ডেফিনেশন সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেইলে ডিসকাস করেছি এবং তার সাথে সেই ডেফিনেশনগুলোর কী কী অ্যাডভান্টেজ রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলোও আমি তোমাদের সাথে ডিটেইলে ডিসকাস করেছি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি ইকোনমিক্সের লাস্ট যে দুটো ডেফিনেশন। একটা হচ্ছে স্কেয়ারসিটি ডেফিনেশন, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আর একটা রয়েছে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন বাই পল স্যামুয়েলসন, এবং সেগুলোরও কিছু মেরিট, ডিমেরিটস এবং অবজেক্টিভস। ওকে, তো প্রথমেই বলি যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি। তোমরা সকলেই জানো অর্থনীতি হচ্ছে এমন একটা শাস্ত্র, যেই শাস্ত্র বা যেই বিষয়টা আমরা দৈনন্দিন জীবনে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কাটাবো এবং সেই সমস্ত জিনিস নিয়ে এবং অর্থনৈতিক পুরো বিষয়টাকে নিয়ে যেই বিজ্ঞান কথা বলে সেটা হচ্ছে অর্থবিজ্ঞান। এবং অর্থবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে। আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করি সেখানে অর্থনীতি সংক্রান্ত যেই সমস্ত জায়গাগুলো আসে, সেই প্রত্যেকটা জায়গাকেই, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই সাবজেক্টটা, যার নাম ইকোনমিক্স। আবারও আমি ডেফিনেশনটা তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরেছি। ইকোনমিক্স অ্যাজ এ সোশ্যাল সায়েন্স হুইচ ইজ কনসার্নড উইথ ইকোনমিক কোশ্চেন্স, অনলি ইকোনমিক টার্মস নিয়ে যে কথা বলে, and it seeks to explain systematically a large variety of questions pertaining to economic behavior of the individuals, society and the economy. প্রথমে যে অর্থনীতি, একজন মানুষ সে কিভাবে তার জীবনযাত্রা, দৈনন্দিন জীবনকে সে চালনা করবে। সে ধরো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি ইনকাম করে, সেটাকে দিয়ে সে সারা মাস কি করে চলবে সেটা নিয়ে যেই বিজ্ঞান কথা বলে তার নাম অর্থবিজ্ঞান। সেটা যখন একটা মানুষের থেকে গিয়ে একটা ফ্যামিলিতে যায়, সেটা আরেকটু বড় হয়, ফ্যামিলি থেকে একটা স্টেট, একটা স্টেট থেকে একটা দেশ বা সোসাইটি আমরা বলতে পারি, এবং পরবর্তীতে ফুল ইকোনমি যেই বিষয়টার ওপরে এই জিনিস, এই পুরো বিষয়টা, যেই ইকোনমি অর্থনীতি সংক্রান্ত সমস্ত বিষয়, একটা পুরো ইকোনমির যেই বিষয়টার ওপর দাঁড়িয়ে আছে, যেই বিষয়টা, যেই সাবজেক্টটা সেই পুরো জিনিসটাকে গাইড করছে, তার নাম হচ্ছে অর্থনীতি। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, এবং নেক্সট স্লাইডেই আমরা দেখতে পাবো যে স্কেয়ারসিটি ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী, এবং স্কেয়ারসিটি ডেফিনেশনটা দিয়েছেন হচ্ছে ইকোনমিস্ট লায়নেল রবিনস বলে একজন। উনি আমাদের লাস্ট যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল ওয়েলফেয়ার ডেফিনেশন, যেটা বলেছিলেন হচ্ছে আলফ্রেড মার্শাল। উনি কিন্তু, এই লায়নেল রবিনস কিন্তু কখনোই মার্শালের একজন ক্রিটিক ছিলেন না। উনিও একটা নতুন ডেফিনেশন দিয়েছিলেন, ওনার মতো করে ডেফিনেশন দিয়েছিলেন, এবং সেই ডেফিনেশনটার নামই হচ্ছে স্কেয়ারসিটি ডেফিনেশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য লায়নেল রবিনস, ইকোনমিক্স ইজ এ সায়েন্স উইচ স্টাডিজ human behavior as a relationship between ends and scarce means which have alternative uses. এখানে দু তিনটে টার্ম আছে, যেরকম ends, scarce বা এই অল্টারনেটিভ ইউজেস, এই জায়গাগুলো আমি আলাদা করে অবশ্যই বোঝাবো। কিন্তু প্রথমেই যেটা বলবো যে অর্থনীতি যেই বিষয়টাকে নিয়ে কথা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র মানুষের বিহেভিয়ার, এবং সেখানে দুটো জিনিস রয়েছে, একটা এন্ডস রয়েছে, একটা স্কিলস রয়েছে, যাদের অল্টারনেটিভ ইউজও আমাদের কাছে রয়েছে। এই জিনিসটাকে নিয়ে যে বিজ্ঞান কথা বলে তার নাম হচ্ছে অর্থবিজ্ঞান। এবার আমি চলে আসি, এই যে এন্ডস, এন্ডস বলতে আমরা কি বুঝি। এন্ডস মানে কিন্তু এখানে শেষ হয়ে যাওয়া নয়। এন্ডস হচ্ছে, এখানে আমরা বলছি সেটা হচ্ছে হিউম্যান ওয়ান্টস। আমরা যেহেতু হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে কথা বলছি, তাহলে একটা মানুষের হিউম্যান ওয়ান্টস কি, তার চাহিদা কি, সেটাকেও কিন্তু আমাদেরকে জানতে হবে। হিউম্যান ওয়ান্টস আমরা সবাই জানি, একদম প্রথমের দিনও আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম, হিউম্যান ওয়ান্টস কিন্তু আনলিমিটেড, এর কোনো শেষ নেই।
তুমি কখনোই ওটাকে নাম্বার দিয়ে জাস্টিফাই করতে পারবে না। যত সময় যাবে তোমার চাহিদা আরও কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। যখন একটা চাহিদা তোমার পূর্ণ হবে, আরেকটা চাহিদা অটোমেটিক্যালি কিন্তু তৈরি হবে। তো এই হিউম্যান ওয়ান্টসটা আমাদের কাছে আনলিমিটেড এবং স্কেয়ার্স আমাদের কাছে মানে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ নেই। আমাদের কাছে রিসোর্সেস কিন্তু প্রচুর নেই। এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম যে এন্ডসটা কি। এবার আমাদের কাছে স্কেয়ার্স মানে রিসোর্সেস যেটাকে দিয়ে আমরা আমাদের এন্ডসগুলোকে, আমাদের হিউম্যান ওয়ান্টসগুলোকে স্যাটিসফাই করতে পারবো, সেটা আমাদের কাছে হচ্ছে লিমিটেড। সো আনলিমিটেড আমাদের এন্ডস এবং লিমিটেড আমাদের কাছে আমাদের রিসোর্সেস। তো এই দুটো জিনিসকে আমরা কিভাবে ব্যালেন্স করব, মানে লিমিটেড রিসোর্সেস দিয়ে আমরা কিভাবে আমাদের আনলিমিটেড ওয়ান্সগুলোকে স্যাটিসফাই করব, এবং এই সোর্সের কিন্তু অল্টারনেটিভ ইউজেস রয়েছে। যদি অল্টারনেটিভ ইউজেস না থাকে, আমরা কখনোই লিমিটেড স্কেয়ার্স দিয়ে কিন্তু আমরা আনলিমিটেড হিউম্যান ওয়ান্টসকে কখনোই স্যাটিসফাই করতে পারবো না। তাই লায়নেল রবিন্স বলেছিলেন ইকোনমিক্স হচ্ছে এমন একটা বিজ্ঞান যে কিনা মানুষের বিহেভিয়ারকে নিয়ে স্টাডি করে, এবং সেখানে এই বিহেভিয়ারের মধ্যে একটা রিলেশনশিপকে দেখানো হয়েছে যে মানুষ কিভাবে তার লিমিটেড রিসোর্সেস দিয়ে সে তার আনলিমিটেড হিউম্যান ওয়ান্টসগুলোকে তারা স্যাটিসফাই করছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে 100 টাকা রয়েছে, আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, আমার 3-4টে জিনিসের দরকার, আমি কিনবো বলেই গেছি। কিন্তু আমি কিনতে গিয়ে দেখলাম প্রথম যে জিনিসটা, আমি একটা অ্যামাউন্ট অফ মানি আমি ধরেছিলাম যে এই জিনিসটা কিনতে আমার খরচ হবে, কিন্তু দেখলাম সেই জিনিসটার বাজারে গিয়ে দাম বেড়ে গেছে এবং ওই জিনিসটা কিনতেই আমার 50 রুপিস চলে গেছে। তো আমার কাছে রিমেইনিং রয়েছে 50 রুপিস এবং আমাকে আরও 3টে জিনিস নিতে হবে। তখন আমি কি করে আমার ওই জিনিসগুলোকে আমি কিনবো? একটা অপশন হয় যে আমি দুটো জিনিস কিনলাম না বা একটা জিনিস কিনলাম না, কিন্তু আমাকে যদি সবকটা জিনিসই কিনতে হয় তাহলে আমাকে ওই 50 রুপিস দিয়েই 3টে জিনিসকেই কিনতে হবে এবং প্রত্যেকটা কোয়ান্টিটিগুলোকে আমাকে কাট করতে হবে। একমাত্র আমি যদি কোয়ান্টিটিটাকে কাট করতে পারি তাহলেই কিন্তু আমি ওই রিমেইনিং অ্যামাউন্টটা দিয়ে 3টে জিনিসকেও কিন্তু কিনতে পারবো এবং আমার 3টে জিনিসের যে ওয়ান্টস রয়েছে সেটাকে আমি স্যাটিসফাই করতে পারবো। তো এই যে ব্যালেন্স করা, এই যে দুটোর মধ্যে একটা রিলেশনশিপ, এই যে আমি ব্যালেন্স করে আমার দৈনন্দিন জীবনটাকে চালাচ্ছি, সেটাকে নিয়ে যে বিজ্ঞান কথা বলে তার নাম হচ্ছে অর্থবিজ্ঞান, এবং লায়নেল রবিন্স আমাদেরকে সেই ডেফিনেশনটাই দিয়েছিলেন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইড, এবং যেখানে কিছু এই যে ডেফিনেশনটা তার কিছু মেরিটস বা এবং কিছু ডিমেরিটস তোমাদের সাথে আমি ডিসকাস করছি। প্রথমেই রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই লায়নেল রবিন্সের মতে এই মানে অ্যাডভান্টেজ বা মেরিট যাই বলো না কেন, প্রথম পয়েন্ট যেটা রয়েছে যে লজিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য ইকোনমিক প্রবলেম। এখানে কিন্তু একটা লজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে, কারণ রবিন্স যে স্কেয়ারসিটি ডেফিনেশনটা দিয়েছিলেন উনি পরিষ্কার করে বলেছিলেন যে ইকোনমিক প্রবলেমটা ঠিক কোথায়, কোথা থেকে ইকোনমিক্সটা ফর্ম হচ্ছে, কোথায় তার ভিত্তি, সেই ভিত্তিটাকে নিয়ে। কারণ ওই যে আমাকে 100 টাকা দিয়ে আমাকে 4টে জিনিস কিনতে হবে এবং সেখানে যে কোয়ান্টিটিটাকে কাট করে আমাকে 4টে জিনিসই কিনতে হবে, 4টে হিউম্যান ওয়ান্টসই স্যাটিসফাই করতে হবে, এটাই যে ইকোনমিক্সের বেসিক প্রবলেম, ইকোনমিক্সের বেস বা ভিত্তি, এটা কিন্তু পরিষ্কার করে তার ডেফিনেশনে ছিল। তো এটা অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ। নেক্সট রয়েছে ইউনিভার্সাল নেচার। স্কেয়ারসিটি ডেফিনেশন অবশ্যই এমফাসাইজ করছে ইউনিভার্সাল নেচার অফ দ্য সাবজেক্ট। কারণ হচ্ছে যে স্কেয়ারসিটি অফ মিনস আর কি ইন রিলেশন টু এন্ডস ইজ আ ইউনিভার্সাল প্রবলেম অ্যান্ড এভরিওয়্যার, এবং সব সময় এটা রয়েছে। এটা যদি কেউ বলে যে কোনো একটা মানুষের ক্ষেত্রে এটা ইউনিভার্সাল প্রবলেম নয়, তাহলে সে ভুল বলবে। অতএব যে রিলেশনশিপটাকে নিয়ে কথা বলেছে, একটা হচ্ছে স্কেয়ার্সের সাথে আমাদের এন্ডসের যে রিলেশন, সেটা হচ্ছে ইউনিভার্সাল প্রবলেম। এটা সব জায়গাতে রয়েছে, সমস্ত কি বলবো ক্লাসের মানুষের মধ্যে রয়েছে। সেখানে গরিব বড়লোকের মধ্যে ব্যাপার নেই, গরিবদের গরিবদের মধ্যে চাহিদা,
বড় লোকদের মতো চাহিদা, কিন্তু সবাই এই সমস্যাটার, এই ইকোনমিক প্রবলেমটাকে ফেস কিন্তু প্রত্যেকটা মানুষ করে। তাই জন্যই তার ডেফিনেশনটা হচ্ছে ইউনিভার্সাল ইন নেচার। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান সায়েন্স। দেখো, রবিনস অবভিয়াসলি বলেছেনই, উনি হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে পয়েন্ট আউট করেছেন, তো সেখানে তো হিউম্যান সায়েন্স আসবেই। এখানে শুধুমাত্র এটা সামাজিক বিজ্ঞান না, এটা হচ্ছে মানুষের বিজ্ঞান। এই কথাটা প্রথম কিন্তু ল্যানেল রবিনসের ডেফিনেশন থেকেই আমরা পাই। তারপরে আমরা নেক্সট আসছি ওয়াইডার ভিউ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। অ্যাকর্ডিং টু রবিনস, ইকোনমিক্স স্টাডিজ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেখানে প্রোডাকশান যেরকম রয়েছে এবং প্রোডাকশানের সাথে আমাদের যেগুলো রিলেটেড আর কি, সেখানে প্রত্যেকটা জিনিস রয়েছে কিন্তু, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে শুধু প্রোডাকশান নেই, সেখানে কিভাবে আমরা কনজিউম করব, সেখানে কিভাবে প্রোডাকশান হবার পর পুরো জিনিসটা ডিভিশন হচ্ছে, কিভাবে সেটা লোকেরা কিনছে এবং সেখান থেকে আবার কিভাবে সেই মানিটাই প্রোডাকশনের ক্ষেত্রে যাচ্ছে, এই পুরো বিষয়টাই কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবং লায়নেল রবিনসের যে ডেফিনেশনটা, সেখানে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে একটা পরিষ্কার বা একটা বৃহৎ ধারণা দেওয়া রয়েছে। বলা হয়েছে যে কিভাবে আমরা আমাদের লিমিটেড রিসোর্সেস নিয়ে আনলিমিটেড ওয়ান্সকে আমরা পূরণ করতে পারবো বা স্যাটিসফাই করতে পারবো। তো ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে, ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে যেগুলো বোঝায় তার একটা ওয়াইডার ভিউ কিন্তু আমরা এই ডেফিনেশনটা থেকে পাই। এবং লাস্ট যে মেরিটটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ সায়েন্স। রবিনস ইকোনমিক্স একটা ডেফিনেশন ইকোনমিক্সে দিয়েছিলেন এবং ওখানে উনি যে ফ্রেমওয়ার্কটা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা পুরোটাই হচ্ছে একটা পজিটিভ সায়েন্স। কারণ ওখানে মানে ইকোনমিক্স হচ্ছে মানে এই যে বিভিন্ন ধরনের যে হিউম্যান ওয়ান্স, সেখানে হচ্ছে নিউট্রাল, মানে ইকোনমিক্সের রোলটা হচ্ছে নিউট্রাল। আর তোমার কাছে যেরকম রিসোর্সেস থাকবে তুমি সেইভাবে তোমার ওয়ান্টসগুলোকে পূরণ করতে পারবে। তো ইকোনমিক্স বেসিক্যালি এখানে কিন্তু একটা নিউট্রাল রোল সবসময়ের জন্য প্লে করেছে। তো তার জন্যই বলা হচ্ছে যেটা পজিটিভ সায়েন্স। এবং তার মত অনুযায়ী ইকোনমিক্স কখনোই তার ইন্ডিভিজুয়ালদেরকে বলেনি যে এইটা তোমাকে অ্যাচিভ করতেই হবে, এটা তুমি স্যাক্রিফাইস করে দাও, এটা কিন্তু কখনো বলেনি। ইকোনমিক্স অলওয়েজ ইন্ডিভিজুয়ালকে বলেছে তুমি প্রত্যেকটাই করো, প্রত্যেকটা, আমি আবারও সেই এক্সাম্পলটাতে ফিরে যাও, কোয়ান্টিটি কাট করে প্রত্যেকটাই তুমি করো। এই দুটো নেব না, বা দুটো জিনিসকে আমি অ্যাচিভ করব, দুটো জিনিসকে আমি স্যাক্রিফাইস করব, এটা কিন্তু ইকোনমিক্স বলেনি। কোনো জিনিসকে ফেলে দিতে কিন্তু ইকোনমিক্স বলেনি। সেই জন্য নেগেটিভ সায়েন্সের বিষয়টা কিন্তু এখানে ইনক্লুড করা নেই। এখানে অলওয়েজ বলা হয়েছে ইকোনমিক্স এখানে যে রোলটা প্লে করেছে সেটা হচ্ছে পজিটিভ সায়েন্স। ইকোনমিক্স অলওয়েজ ইন্ডিভিজুয়ালদেরকে বলেছে যে তোমরা তোমাদের ডিসিশন তোমরা নিজেরা নাও, যে কোনটা তোমরা বেশি করে কিনবে, কোনটা তোমরা কম কিনবে, কিন্তু প্রত্যেকটা ডিসিশন তোমরাই তৈরি করো, তোমরা কি করবে। এখানে ইকোনমিক্স কিন্তু শুধুমাত্র গাইড করেছে, কিন্তু পুরো ডিসিশন কোথায় কি করতে হবে পুরোটাই কিন্তু সেই মানুষগুলোই করেছে। এবার এর কিছু ক্রিটিসিজম বা ডিমেরিটস তো অবশ্যই থাকবে। দেখো, এখানে রয়েছে ন্যারো ভিউ অফ ইকোনমিক্স। যখন কোনো পলিসি তৈরি হয় তখন কিন্তু সেই পলিসিতে বলা থাকে যে এটা ভালো এটা খারাপ, কিন্তু ইকোনমিক্স যে সাবজেক্টটা সেটা কিন্তু কোনো জিনিসকে ভালো বা খারাপ কিন্তু বলে না, তার সে কিন্তু একটা নিউট্রাল রোল প্লে করে। তার কাছে প্রত্যেকটা জিনিসই ভালো, একটা পজিটিভ সায়েন্সের রোল প্লে করে। তো সেই কারণেই এই ডেফিনেশনটাতে ইকোনমিক্সের একটা ন্যারো ভিউ রয়েছে, ইকোনমিক্সের একটা অন্য সাইডও রয়েছে, যেই সাইডটাকে এই ডেফিনেশনের মধ্যে কখনো ইনক্লুডই করা হয়নি। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট ডিমেরিটে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স। রেস্ট্রিক্টেড কেন বলা হয়েছে? কারণ এখানে কয়েকটা বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। যেরকম আমি বলছিলাম না, প্রোডাকশানের উপরে জোর দেওয়া হয়েছে। দেখো, থিওরি অফ রিসোর্স অ্যালোকেশন, আমি কিভাবে থিওরি অফ রিসোর্স অ্যালোকেশন, সেখানে প্রোডাক্ট আছে, থিওরি অফ প্রোডাক্ট আছে, থিওরি অফ ফ্যাক্টর প্রাইস ডিনামিক্স, এইগুলোকে নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু রবিনসের যে ডেফিনেশন সেখানে কিন্তু অন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ইকোনমিক জায়গাকে ধরাই হয়নি। যেরকম কোন জায়গাগুলোকে বলো তো, ইকোনমিক ইনস্টেবিলিটি, আনএমপ্লয়মেন্ট, ইনকাম ডিটারমিনেশন, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোও তো ইকোনমিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোকে টাচই করা হয়নি। একই সাথে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ যেরকম থাকে, এটারও কিছু মেরিট এবং ডিমেরিট রয়েছে।
আমরা বলেছিলাম ওয়াইডার ভিউ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের মেরিটের মধ্যে, সেখানে আমরা বলেছিলাম প্রোডাকশনের পুরো বিষয়টা রয়েছে, সেখানে আমরা বলেছিলাম রিসোর্স অ্যালোকেশনের ব্যাপার রয়েছে, সেখানে আমরা বলেছিলাম ফ্যাক্টর প্রাইজিংয়ের ওয়েজেসের এইসব ব্যাপারগুলো রয়েছে। কিন্তু মেন আরও কতগুলো জায়গা রয়েছে যেগুলো ইনস্টেবিলিটি, আনএমপ্লয়মেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলোকে টাচই করা হয়নি। তো তাই জন্য আবারও ডিমেরিটস হিসেবে বলা হচ্ছে যে রেস্ট্রিক্টেড সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স। নেক্সট আমরা যে ডিমেরিটসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিক ডেফিনেশন, এবং এটা হচ্ছে গ্রেটেস্ট ডিফেক্ট বলা হয়েছে তার ডেফিনেশন অনুযায়ী। কারণ রবিনস যেই প্রবলেমটাকে নিয়েছিল সেটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনের জন্য প্রবলেম, এবং সেখানে বলা হয়েছিল যে আমি যদি ওভার টাইম আমার রিসোর্সেস বাড়বে, তার সাথে সাথে আমার এফিসিয়েন্সিও বাড়বে, তো আমি সেভাবেই আমার সমস্ত ইকোনমিক প্রবলেমগুলোকে স্যাটিসফাই করতে পারবো। কিন্তু ইকোনমিক্স কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইকোনমিক প্রবলেম নিয়েই কনসার্ন নয়। ইকোনমিক্সের কিন্তু ফিউচারে কী কী প্রবলেম হতে পারে সেটাকে নিয়েও কথা বলে অর্থনীতি, এবং সেই একটা পোর্শনও কিন্তু অর্থনীতির মধ্যে রয়েছে। বাট রবিনসের ডেফিনেশন অনুযায়ী উনি শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনের ইকোনমিক প্রবলেমগুলোকে নিয়েই কথা বলেছেন, উনি ফিউচারটাকে নিয়ে কথাই বলেননি, এবং সেই কারণেই বলা হয়েছে এটা স্ট্যাটিক ডেফিনেশন, স্ট্যাটিক ইন নেচার, এবং সেটাই হচ্ছে গ্রেটেস্ট ডিফেক্ট। আর লাস্ট হচ্ছে ইকোনমিক প্রবলেম মে নট অলওয়েজ অ্যারাইজ ফ্রম দ্য স্কেয়ারসিটি। এটা খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক প্রবলেম কখনোই কিন্তু সবসময় যে একটা স্কেয়ারসিটি থাকলেই ইকোনমিক প্রবলেম হবে এটা কিন্তু কখনোই নয়। মানে উনি বলেছেন স্কেয়ারসিটি থাকছে, দ্যাটস ওয়াই ইকোনমিক প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তোমার এফিসিয়েন্সি বাড়িয়ে তুমি সেই স্কেয়ারসিটি তোমার মানে রিসোর্সেস দিয়ে তুমি কিভাবে তোমার হিউম্যান ওয়ান্সগুলোকে স্যাটিসফাই করতে পারবে সেইভাবে সেটাকে নিয়েই অর্থনীতি কথা বলে। কিন্তু সবসময় যে অর্থনৈতিক প্রবলেম একটা স্কেয়ারসিটি থেকেই তৈরি হবে এটা কখনোই ঠিক নয়। কারণ অনেক সময় যখন আমাদের অনেক বেশি জিনিসও থাকে তখনও কিন্তু অর্থনৈতিক প্রবলেম হয়। যেরকম আমি বলছি একটা কথা, দেখো আমরা আমরা যখন পরে আমরা এগুলো খুব ডিটেলে পড়বো, ছোট করে তোমাদের কাছে একটা এক্সাম্পল তুলে ধরছি। যখন ধরো অতিবৃষ্টি হয়, ঠিক আছে, মানে খুব বৃষ্টি হচ্ছে, তখনও কিন্তু ফসল নষ্ট হয়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়, কারণ ম্যাক্সিমাম জিনিস নষ্ট হয়ে যায়। এই একটা প্রবলেম থেকেও, একটা স্কেয়ারসিটি থেকেও একটা ইকোনমিক প্রবলেমে তো মানে উৎপত্তি হয়। আবারও যখন ধরো কোনো একটা জিনিস মানে প্রচণ্ড রকম ফলন হয়েছে, কিন্তু যতটা ফলন হয়েছে ততটা মানুষের চাহিদা নেই সেই জিনিসটা কেনার, তখনও কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু অনেক মানুষ সেগুলোকে বিক্রি করতে পারে না, সেগুলোকে তৈরি করেছে কিন্তু বিক্রি করতে পারছে না, এবং সেখানেও কিন্তু তাদের অনেক অর্থনৈতিক সমস্যা হয়। সেটাও কিন্তু একটা প্রবলেম। মানে যখন কোনো কিছু স্কেয়ার্স থাকছে সেটা যেরকম একটা ইকোনমিক প্রবলেমকে তৈরি করতে পারে, কিন্তু যখন কোনো জিনিস প্রচুর পরিমাণে তৈরি হয়, ওভার প্রডিউস হয়, তখনও কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো এইটা লায়নেল রবিনসের ডেফিনেশনের মধ্যে কখনোই ছিল না। এরপরে লাস্টলি আমরা যে ডেফিনেশনটাকে নিয়ে কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এরপরে আর কোনো ডেফিনেশন ইকোনমিক্সের হিসেবে নেই। তো প্রত্যেকটা ডেফিনেশনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে নতুন বা মডার্ন একটা ইকোনমিক্সের ডেফিনেশন দিয়েছেন, তার নাম হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন, এবং যেটা দিয়েছেন পল স্যামুয়েলসন। চলো দেখে নেওয়া যাক ডেফিনেশনে কি বলা হয়েছে। Economics is a study of how people and the society choose with or without the use of money. ইকোনমিক্স হচ্ছে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলে যেখানে মানুষ এবং পুরো সমাজ চুজ করছে। শুধু শুধু মানির ব্যাপার নয়, সেখানে মানি থাকতেও পারে, নাও থাকতে পারে। শুধুমাত্র অর্থনৈতিক বিষয়গুলোকেই, শুধুমাত্র টাকা পয়সা রিলেটেড বিষয় যে অর্থনীতির মধ্যে পড়ে সেটা কিন্তু নয়। টু এমপ্লয় দ্য স্কেয়ার্স প্রোডাক্টিভ রিসোর্সেস উইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, যেটা আমরা অলরেডি আমাদের আগের ডেফিনেশনে পড়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টু প্রডিউস ভেরিয়াস কমোডিটিস ওভার টাইম অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম ফর কনজামশন নাও, এই নাও পর্যন্ত আগের ডেফিনেশনে ছিল, অর ইন দ্য ফিউচার অ্যামং ভ্যারিয়াস পিপল অ্যান্ড গ্রুপস ইন দ্য সোসাইটি। তার মানে প্রথম যেই অবজেক্টিভটা এটা হচ্ছে ডায়নামিক ইন নেচার, এটা শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনের ইকোনমিক প্রবলেমগুলোকে নিয়ে কথা বলেনি, এটা ফিউচারের ইকোনমিক প্রবলেমগুলোকে নিয়েও কথা বলেছে। তো এটা শুধুমাত্র প্রেজেন্ট ইকোনমিক প্রবলেমগুলোকে নিয়ে কথা বলেনি, এটা
ফিউচারের ইকোনমিক প্রবলেমগুলোকে নিয়েও কথা বলেছে, এবং যেটা কিনা আমাদের ছিল লাস্ট ডেফিনেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিফেক্ট, এবং এই ডিফেক্টটাকেই ওভারকাম করা হয়েছে কিন্তু পল স্যামুয়েলসনের এই ডেফিনেশনটাতে। আশা করি এটা বোঝা গেল। এবারে আমরা পল স্যামুয়েলসনের যে ডেফিনেশনটা, এর কতগুলো অবজেক্টিভস রয়েছে, মানে অবজেক্টিভস বলতে যে এর কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটা ছোট করে ডিসকাস করব। এবং বেসিক্যালি স্যামুয়েলসনের যে ডেফিনেশনটা, এটা এমফাসাইজ করেছে অনেকগুলো পয়েন্টের ওপরে। প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে ইকোনমিক প্রবলেমস। ঠিক আছে, রবিনসের মতো স্যামুয়েলসনের যে ডেফিনেশনটা সেটাও এমফাসাইজ করেছে যে প্রবলেম অফ চয়েস, যে তুমি কিভাবে তোমার লিমিটেড রিসোর্সেস দিয়ে আনলিমিটেড ওয়ান্সকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, কিন্তু সেখানে এখানে একটা রিয়েলিস্টিক এক্সপ্লেনেশন দিয়েছে ইকোনমিক প্রবলেমে। তো ইকোনমিক প্রবলেমসের ওপরে জোর দেওয়া হয়েছে, সেটা যেরকম প্রেজেন্ট ইকোনমিক প্রবলেমসের ওপরে জোর দেওয়া হয়েছে, ঠিক সেরকমভাবে ফিউচারের ইকোনমিক প্রবলেমসের ওপরেও জোর দেওয়া হয়েছে, কিন্তু ইকোনমিক প্রবলেমসটা এখানেও রয়েছে রবিনসের ডেফিনেশনের মতন। এবং ইকোনমিক প্রবলেম ক্রিয়েটই হচ্ছে ওয়ান্স আর রিসোর্সেসের একটা রিলেশনশিপের মধ্য থেকে। তো আশা করি বোঝা গেছে। নেক্সটটা হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভ। দেখো, আমি বললাম যে এটা শুধুমাত্র প্রেজেন্টটাকে নিয়ে কথা বলছে না, এটা ফিউচারকে নিয়েও কথা বলছে। এখানে আমাদের হিউম্যান ওয়ান্সগুলো কখনোই স্ট্যাটিক ইন নেচার নয়, এগুলো সবাই হচ্ছে ডায়নামিক, এটা সময়ের সাথে সাথে বাড়ছে। তো সেক্ষেত্রে সময়ের সাথে সাথে যদি বাড়ে এবং এটা যদি ফিউচারকে নিয়েই কথা বলে, তাহলে অবভিয়াসলি স্যামুয়েলসনের যে ডেফিনেশনটা, তার একটা লং টার্ম পার্সপেক্টিভ রয়েছে তার ইকোনমিক প্রবলেমসের, সেটা তো বলাই যায়। আর নেক্সট হচ্ছে ডায়নামিক অ্যান্ড কম্প্রিহেন্সিভ। বারবার এটা বলতে একই কথা বলছি। ডায়নামিক তো বুঝতেই পারছো যে এটা যেহেতু একটা লং টার্ম পার্সপেক্টিভ রয়েছে, অটোমেটিক্যালি এটা একটা ডায়নামিক বিষয়। টাইমের সাথে সাথে আমাদের রিসোর্সেস বাড়ছে, টাইমের সাথে সাথে কিন্তু আমাদের হিউম্যান ওয়ান্সও চেঞ্জ হচ্ছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, মাথায় রাখতে হবে। সো ডায়নামিক নেচার, এই ডেফিনেশনটা যেই বিষয়টাকে ইকোনমিক্সের ডেফিনেশনের মধ্যে বা ইকোনমিক সাবজেক্টের মধ্যে ইনক্লুড করেছে, সেটার মধ্যে কিন্তু ডায়নামিক এই বিষয়টা রয়েছে, এটা কিন্তু কখনোই স্ট্যাটিক নয়। আর কম্প্রিহেন্সিভ, দেখো স্যামুয়েলসনের যে ডেফিনেশন অবভিয়াসলি কম্প্রিহেন্সিভ, কারণ এখানে গ্রোথ ওরিয়েন্টেড আমি বলছিলাম। গ্রোথটা তো মানে টাইমের সাথে সাথে হয় না, যত তোমার সময় বাড়বে তত তুমি গ্রোথ তোমার বাড়বে। তো এটা একটা ফিউচার ওরিয়েন্টেড একটা পার্সপেক্টিভ, তো অবভিয়াসলি তার মানে এটা কম্প্রিহেন্সিভও বটে। ইউনিভার্সাল প্রবলেম, আমরা লাস্ট ডেফিনেশনেও পড়েছিলাম যে এই যে স্কেয়ার্সের সাথে মানে রিসোর্সেসের সাথে হিউম্যান ওয়ান্সের একটা রিলেশনশিপ রয়েছে, এবং এই রিলেশনশিপটা শুধু পার্টিকুলারলি একজন মানুষের বা একটা সোসাইটির জন্য নয়, বা একটা ক্লাসের পিপলের জন্য নয়, এটা সবার জন্য সেম। তো অবভিয়াসলি এটা ইউনিভার্সাল প্রবলেম, তো একটা ইউনিভার্সাল প্রবলেম তো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন একটা জোর বা একটা ফোকাস করেছে কিন্তু এই ইউনিভার্সাল প্রবলেমের উপরে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ব্রডার পার্সপেক্টিভ, ক্লোজ টু সেম। দেখো, লং টার্ম পার্সপেক্টিভ, ডাইনামিক ইন নেচার, কম্প্রিহেন্সিভ, ইউনিভার্সাল প্রবলেম, এগুলো থাকলে অবভিয়াসলি ইকোনমিক্সের একটা ব্রডার পার্সপেক্টিভ তো এখানে ফোকাস করাই হয়েছে। আমরা ওখানে যেরকম বলেছিলাম যে আমরা ইকোনমিক ইনস্টেবিলিটি, আনএমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলোর উপরে কোনো জোরই দেওয়া হয়নি। তো এই ডেফিনেশনটার মধ্যেই রয়েছে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন। সো গ্রোথের ওপরে তো জোর দেওয়া হয়েছেই, ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হয়েছে, প্রোডাকশন কনজামশন তো রয়েছেই, এছাড়াও এই যে আনএমপ্লয়মেন্ট, তারপরে ইনকাম ডিটারমিনেশন, এক্সচেঞ্জ, এই প্রত্যেকটা জিনিসের ওপরেও জোর দেওয়া হয়েছে। তো এটা অনেকটা একটা ওয়াইডার পার্সপেক্টিভ রয়েছে, একটা ওয়াইডার ভিউ রয়েছে ইকোনমিক্সের এই ডেফিনেশনটার মধ্যে। তো অবভিয়াসলি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রডার পার্সপেক্টিভ তো রয়েছেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে লায়নেল রবিনসের যে ডেফিনেশন এবং তার সাথে সাথে গ্রোথ ওরিয়েন্টেড যে ডেফিনেশন স্যামুয়েলসনের, দুটো ডেফিনেশন কিন্তু একটার থেকে একটা কখনোই আলাদা নয়। লায়নেল রবিনসের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের সাথে অনেকটাই মিল রয়েছে, এবং সেখানে যে ডিমেরিটসগুলো রয়েছে সেই ডিমেরিটসগুলোকে জাস্ট ওভারকাম করে নিয়ে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন স্যামুয়েলসন কিন্তু উনি ওনার মত অনুযায়ী দিয়েছিলেন। একটা জিনিস তোমাদেরকে লাস্ট আমি একটা কথা বলি, চারটে ডেফিনেশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম,
লক্ষ্য করে তোমরা দুটো ভিডিওসই বা দুটো সেশনই তোমরা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবে আমার বলা কথাগুলো, যে অ্যাডাম স্মিথের যে ডেফিনিশন ছিল সেই ডেফিনিশনের মধ্যে যে ডিমেরিটগুলোকে ছিল সেগুলোকে ওভারকাম করে পরবর্তীকালে আলফ্রেড মার্শাল তার ওয়েলফেয়ার ডেফিনিশন দিয়েছিলেন। আলফ্রেড মার্শালের ওয়েলফেয়ার ডেফিনিশনের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল, যে ডিফেক্টগুলো ছিল, সেগুলোকে ওভারকাম করে নতুন একটা দিক ইকোনমিক্সে দেখিয়েছিলেন হচ্ছে লায়নেল রবিনস। সেই ডেফিনিশনটাকে আমরা বলেছিলাম স্কেয়ারসিটি ডেফিনিশন। এবং স্কেয়ারসিটি ডেফিনিশনের মধ্যে ম্যাক্সিমামটাই ভালো ছিল, যেই পয়েন্টগুলোতে খামতি ছিল সেগুলোকে ওভারকাম করে পরবর্তীকালে পল স্যামুয়েলসন নতুন একটা ডেফিনিশন কিন্তু দিয়েছে। এবং সময়ের সাথে সাথে ইকোনমিক্সের পরিসর অনেক বেড়েছে, ইকোনমিক্সের ইম্পর্টেন্স যেরকম বেড়েছে, কারণ ইম্পর্টেন্স বেড়েছে কারণ পরিসরটা অনেক বেড়েছে, মানে ওর পার্সপেক্টিভটা, ওর জায়গাটা অনেক আস্তে আস্তে বড় হয়েছে। তো সেইটা কিন্তু মানে এমন নয় যে চারজন এসে চার রকম ডেফিনেশন দিয়েছেন, চারজন এসে তখনই চারটে ডেফিনেশনকে দিয়েছেন, এরকমভাবে দিয়েছেন যে সেগুলোকে ওভারকাম করে নতুন কিভাবে ইকোনমিক্স সাবজেক্টটাকে বা ইকোনমিক্স বিষয়টাকে আমরা সমস্ত মানুষের কাছে তুলে ধরতে পারি, সেইটাকে দেখানোর জন্যই আর কি এরা দিয়ে এই সব চারটে ডেফিনেশন দিয়েছেন। এবং আমি তোমাদেরকে দুটো সেশনে এই চারটে ডেফিনেশনকে অত্যন্ত ডিটেল ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কোথাও কোনো সমস্যা বা তোমরা নতুন কোনো টপিকের ওপরে ভিডিও দেখতে চাইছো কিনা, বা কোন জিনিসটাকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলে তোমাদের খুব হেল্প হবে, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানিও। তাহলে আমাদের অনেক হেল্প হয় নতুন নতুন ভিডিওস, নতুন নতুন জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে এই ভিডিওটা শেষ করার আগে প্রত্যেকবার যে কথাটা বলি সে কথাটা আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতো বাই বাই।